আমার নাকের ড্রপটা দিয়ে দে রে, না হলে নাক ডাকবি। আসলে নাক বন্ধ হয়ে আছে। হ্যাঁ, কর্নারে ওখানে বেসিন রয়েছে, জলের কোনো রকম সমস্যা নেই। এনাদের নিজস্ব ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 2500 লিটার। একে না পিটলে এই পরোটাটা এ মানুষ হবে নি, একে যত পিটবে এই মানুষ হবে। এই যে পিট দিছি, এই যে পিটাই পরোটা। সোজা একদম পেছনে কিচেন, আর মাঝখানে আছে খাবারের জায়গা। এই সাইড থেকে হয়ে ওই পাশ থেকে আমরা যেমন বাঘ দেখতে চাই, আমাদের এখানকার লোকাল লোকজন যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে, ওনারা বাঘ না দেখার জন্য এই দেবীকে পুজো করেন। আর দুদিকে ওপরে ওঠার জন্য সিঁড়িগুলো ঠিক এইরকম, এই নিচ থেকে পা দিয়ে দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। লাঞ্চের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সাইডে যে বসার জায়গাগুলো ছিল সেখানেও তো দেওয়া হয়েছে। প্রতিটা বেডে হচ্ছে আপনার চার্জিং এর যে পয়েন্ট করা আছে, লাইটের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে ফ্যানও লাগানো আছে একটা করে। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো, দারুণ। আনন্দ কেমন হয়েছে? কন্ট্রি ছাড়া হয়, প্যাকেজ সিস্টেমেও যাওয়া হয়, লঞ্চও ভাড়ায় দেওয়া হয়। মানে হোটেল টোটেল আপনারা করিয়ে দেন সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা। আমার নাম বিল্টু জানা। এখন এসেছে চিকেন পকোড়া। আপনারা অনেকেই আছেন যারা নতুন করে ট্যুর অ্যারেঞ্জ করতে চান বা ট্যুর করাতে চান আর কি, অর্গানাইজার নন। মনে হচ্ছে যে আমরা কিভাবে ট্যুর করব, সাজাবো কিভাবে, প্ল্যান নিজেরা বুঝতে পারছি না, তখন ওই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নাম্বার আমি তো দিয়ে রাখছি। আপনারা যারা সুন্দরবন ট্যুর করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন, সব রকম ভাবে উনি অ্যারেঞ্জ করিয়ে দেবেন। এই মুহূর্তে আমার খুব সৌভাগ্য যে আমি লঞ্চটাকে কন্ট্রোল করছি। জীবনে একবার যে এরকম ভাগ্য আসবে সত্যিকারে ভাবতে পারিনি। ওয়াশরুমের ঠিক পরেই শুরু হচ্ছে যাত্রীদের যে কেবিনগুলো আছে সেগুলো। লঞ্চের একদম প্রথমের জায়গাটা হলো এই জায়গা। এখান থেকে আপনি উঠলেন ধরুন বাম দিক কিংবা ডান দিক, দুদিক মিলিয়ে ওপর নিচ করে একদম পেছন পর্যন্ত টোটাল 55 জন ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন। সঙ্গে লাগেজ রাখারও যথেষ্ট জায়গা আছে। আচ্ছা, একটা ডাল দেবে না তো? একটা ডাল দেবে না? যতক্ষণ না বলবেন আমি ততক্ষণ চালিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। দেখাই শেষ দেখা নয় তো। পাখিরালয় থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। আমরা 6টা বাজে এখন রেডি হয়ে ঘাটে যাচ্ছি। এখানে পরিবেশটা এতটাই সুন্দর যে বিদায় জানিয়ে যেতে আমাদের ভালো লাগছে না, কিন্তু লঞ্চ ঘাটে অপেক্ষা করছে, নিতে আসবো আমাদেরকে 6:30টায়, তার আগেই পৌঁছতে হবে ওখানে। পুরো 6:40 বাজে আমাদের ঘাট থেকে আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ এখান থেকে ছেড়েও দিয়েছে। এবারে চলেছি, আমাদের আজকে অনেকগুলি পরপর গন্তব্য রয়েছে, সেগুলি ঘুরে ঘুরে বাড়ি ফিরব। পাখিরালয় থেকে লঞ্চ ছেড়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আমাদের ঘোরার লিস্ট অনেকটা বড়। প্রথমেই আমরা পৌঁছবো সজনেখালি। এখান থেকে সজনেখালির দূরত্ব প্রায় মিনিট 10-15। পাখিরালয় থেকে আমাদের আজকে ঘোরার প্রথম গন্তব্য হলো সজনেখালি। আর সেখানে ঘাটে এখন লঞ্চ ভিড়ছে, সবাই নামবে। সুন্দরবন ঘুরতে এসে বাঘের সঙ্গে দেখা হোক আর নাই হোক, সকালবেলা এক ঝাঁক বাঁদরের সঙ্গে দেখা মিলল, যারা নদীর ধারে এসেছে মাছ খাওয়ার জন্য। সজনেখালি ঘাটে আমরা সবাই অপেক্ষা করছি, এখনো অফিসের গেট খোলেনি বলে ওই জন্য লঞ্চ থেকে কেউ নামছে না। গাইড আমাদের ফোন করে বললো যে নামতে না, আর ভেতরে কোনো রকম প্লাস্টিক জলের বোতল নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য গাইড সবাইকে অর্গানাইজার সবাইকে সাবধান করে দিচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে আমাদেরকে কোনো রকম ভাবে স্টিলের বোতল বা রিউজ বোতল দেওয়া হয়নি। এটা হচ্ছে সব থেকে বড় কমপ্লেন, কারণ তাহলে আমরা বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে আসতে পারতাম। আর আজকে তার গেল
সবাই ভেতরে প্রবেশ করার পর এখন অপেক্ষা করছে আমাদের গাইডের জন্য। গাইড এখনো এসে পৌঁছায়নি। গাইড আসলে সুন্দর করে বুঝিয়ে বললে তবেই আমরা বুঝতে পারবো। প্রথমেই আমরা যেখানে রয়েছি এটা সজনেখালি, একটা সাইড দিন যারা যাচ্ছে বেরিয়ে যাক। সজনেখালিতে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আপনাদের পেছনে একটা কচ্ছপের পুকুর আছে, কচ্ছপের পুকুর রয়েছে, একটা আমাদের ওয়াচ টাওয়ার আছে, কুমিরের পুকুর আছে। সেটা দেখে পুনরায় আমরা জঙ্গলে আবার চলে যাব। তো জঙ্গলের কিছুটা যাওয়ার পর আবার সুদর্ণখালি বলে একটা টাওয়ার পড়বে, সেটা দেখব। এখানে টোটাল যে ম্যানগ্রোভ রয়েছে 84 টাইপসের ট্রি রয়েছে, সেখানে প্রত্যেকটা গাছে নেম প্লেট দেওয়া আছে। সেটা দেখে সুদর্ণখালি থেকে দোবাকি, ওটাই হচ্ছে জঙ্গল সাফারি, সুন্দরবনে মেন সাফারি ওটাই। এবার ওখানে যেতে যেতে যদি কোনো জীবজন্তু আসে, মেনলি যার জন্য আপনারা এসেছেন সেই রয়্যাল বেঙ্গল টাইগার তো আছেই, সেই সঙ্গে 3 ধরনের বেড়াল, বন্য শুয়োর, চিতল হরিণ, বন্যবকুল, ভোঁদর, জলে রয়েছে কুমির আর ডলফিন। তো সবই মেবি চান্সেস, এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যেটা গেলেই আমরা দেখতে পাবো। তবে আমরা চেষ্টা করব যে সমস্ত জায়গা দিয়ে ওরা পারাপার করে বেরোয়, সেই জায়গাগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর। যখন কাল্টিভেশন এখানে হয়নি, মানে চাষবাস যখন প্রথম শুরু হয়নি 1906 সালে আমাদের এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব আসেন, যেটা গোসাবাতে ওই সাইড যদি প্রোগ্রাম কোনোদিন করেন আপনারা দেখতে পারবেন। ওখানে হ্যামিল্টনের বাংলো আছে, রবীন্দ্রনাথের বাংলো। ওই ভদ্রলোক স্কটল্যান্ড থেকে আসে এখানে, ইংরেজরা যখন আমরা পরাধীন রয়েছি, তো তখন ওনার দায়িত্ব ছিল এখানে। উনি প্রথম মানুষকে বসতি স্থাপন করিয়েছিলেন। তো তখন গাছ কেটে মানুষের বসতি স্থাপন হয়েছিল, এই গোলপাতা গাছগুলো দিয়ে ঘরটা ছাউনি হয়েছিল। সে কারণেই নামটা হয়েছিল গোল পাতা, কিন্তু পাতাটা গোল নয়। আর সুন্দরবনে মাত্র 2 ফল, 2 থেকে 3টে ফল খেতে পারি, তার মধ্যে এটাও খাওয়া যায়। তালের যেমন শ্বাস হয়, এরও শ্বাস হয়, আস্তে আস্তে এগিয়ে যাবে। এখানে ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের দৃশ্যটা ঠিক এতটাই সুন্দর। এখন সকালবেলা, তাই কুয়াশা থাকার জন্য একটু অস্পষ্ট বলে মনে হচ্ছে। আর এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এটা মিষ্টি জলের পুকুর। এখানে বাঘ মাঝে মধ্যে জলপান করতে আসে। তো আমরা যে যে টাওয়ারে নামবো এরকমই দেখতে পাবো, একটা করে রেইন ওয়াটার হারভেস্টিং এরিয়া থাকবে, মিষ্টি জলের পুকুর। আপনাদের সুন্দরবনে কোনো ফরেস্টের সুন্দরী গাছ দেখে নিন। আচ্ছা, সিঙ্গেল গাছটা সুন্দরী রয়েছে, এটা সুন্দরী। আচ্ছা, আমাদের বেবি লঞ্চে সবাই চলে আসুন, একটু ফাঁকা আছে তো, চলে আসুন। আচ্ছা, এখানে লেখা আছে দেখুন, সুন্দরবন টাইগার রিজার্ভ লেখাই রয়েছে। একটা লোগো দেওয়া আছে, দুই দিকেই টাইগার রিজার্ভের লোগো রয়েছে, ঠিক আছে। এটা টোটাল যদি সুন্দরবন এরিয়াটা আমরা দেখি 26,000 বর্গ কিলোমিটার আছে, 26,000 ইনক্লুডিং বাংলাদেশ নিয়ে। এই সাইডটা বাংলাদেশ বড় অক্ষরে লেখা রয়েছে। কালিন্দী আর রায়মঙ্গল দুটো রিভার আছে, যেটা বাংলাদেশ ইন্ডিয়াকে ডিভাইডেড করেছে। ইন্ডিয়ান পার্টটা রয়েছে 9,630 বর্গ কিলোমিটার। তো বিগ অফ পার্টটা বাংলাদেশ এরিয়ায় পেয়েছে ওরা 65%, আমরা 35% পেয়েছি। তো আমরা যতটুকু পেলাম এটা আবার 2টো জোনে ভাগ করা হয়েছে। এর পরের জোনটা বাফার জোন, 893 বর্গ কিলোমিটার আছে। এটা আমাদের সুন্দরবনে আজও 40 কমদি নদী হয়ে সুদর্ণখালি খালে ঢুকবো। সুদর্ণখালি খাল দেখে তারপর আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখবো, ওখানে ম্যানগ্রোভ পার্ক আছে, সেটা দেখে লঞ্চে উঠবো। ওখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে দোবাকি যেতে। এটাই মেন ভিউ, এটাই জঙ্গলের যাওয়াটার সাফারিটা, মেন সাফারি। এখানেই যদি কোনো জীবজন্তু ক্রস করে বা বাইরে আসে আমরা দেখতে পাবো। দোবাকি গিয়ে ক্যানোপি ওয়াক প্লাস ওয়াচ টাওয়ার দেখবো, সেটা দেখে আপনারা ওখান থেকে গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা দেবেন। উনি হলেন আমাদের এবার সুন্দরবন ভ্রমণের গাইড দাদা। ওনার নাম্বার আমি দিয়ে রাখলাম, যদি কেউ মনে করেন ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে খুব ভালোভাবে উনি গল্পের আকারে বলে বুঝিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন। ক্লোরোফিলের মাধ্যমে খাবার তৈরি করে, তখন ওদের অক্সিজেনটা প্রয়োজন হয়। কিন্তু নর্মাল গাছের পাতায় যতটা ছিদ্র থাকার কথা ততটাই থাকে, কিন্তু এদের থাকে না বলে এক্সট্রা রুটটা বাইরে বের করে। এটাকে আমরা শ্বাসমূল, নিউমাটাফোর্স বা ব্রিদিং রুটস বলি। যেতে যেতে আজকে অনেক রকমের রুট দেখতে পাবো, শ্বাসমূল, ঠেসমূল, ব্রিদিং রুটস, কোনোটা আবার নি রুট আছে। অনেক রকম রুট দেখতে দেখতে আমরা জঙ্গলের মধ্যে থেকে যাবো। মাথাগুলো নষ্ট এরকম আর বাড়বে না। না, এ বাড়বে না। আচ্ছা, এটা সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ, এই গাছটা সুন্দরী, এটাও সুন্দরী, এটাও সুন্দরী, হ্যাঁ। এটাও এগুলো ম্যানগ্রোভের এটা খাসিয়াত। এটা হচ্ছে নিউ ওয়াটার ফোর্স ব্রিদিং রুটস বলা হয়। এটা কি অ্যাবান্ডন? না, এটা হচ্ছে আমাদের সজনে
সজনেখালিতে আমাদের ঘোরা হয়ে গেছে, সবার আসার পরে গেটের মুখে চেকিং চলছে। পারমিটগুলো করা হয়েছিল সবার, সেগুলো চেক করে তারপর আমরা লঞ্চে উঠবো। এরপরে আরও 2-3টে জায়গা ঘুরে গঙ্গাসাগর আমাদের বাড়ি। গরম গরম পরোটা পরোটা কি খাবো এখন নাকি? না না 10 মিনিটও নয় তো, এই যে ফরেস্ট স্পটে নামবেন 10 মিনিটও নয়, আমাদের ওই লঞ্চ আলা বলে দিল। একে না পিটলে এই পরোটাটা এ মানুষ হবে নি, একে যত পিটবে এই মানুষ হবে। এই যে পিট দিছি, এই যে পিটাই পরোটা, সকালে পিটাই পরোটা, আলু ফুলকপির তরকারি, মটরশুঁটি দেওয়া আছে। দুদিকে দেখো চেয়ার আছে, চেয়ার নিয়ে বসে যাচ্ছে সবাই। নাম হচ্ছে গোমদি বা গোমর নদী বলা হয়। গোমদি ম্যাপ অনুযায়ী যদি দেখা যায় GOMDI লেখা আছে গোমদি। তো আমরা যে পাটটা যেটা অভিমুখ এখন লঞ্চের দিকে আছে, এটা গঙ্গাসাগর দিকেই রয়েছে। সাগর দিকে আপনারা তো ওই দিক থেকেই এসছেন। তো বঙ্গোপসাগর দিকে এখান থেকে যদি আমরা বঙ্গোপসাগরের ডিস্টেন্সটা দেখি, তাহলে 80 কিলোমিটার, প্রায় 80 কিলোমিটার এখান থেকে বঙ্গোপসাগর। তারপরে তো আপনারা আরও নেমে ওদিকে নামবেন। তো দোবাকি পর্যন্ত এখান থেকে প্রায় 35 কিলোমিটার রয়েছে। তো এটা সুন্দরবনে একটা মেন পার্ট, যেটা সুন্দরবনে এত টুরিস্ট আসছে সুন্দরবনে যে জোনগুলোতে ঘোরার জন্য, আমরা সেই জোনেই ঘুরছি, যেটা সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জোন। তো ডিসেম্বরে আমি 4বার টাইগার সাইটিং করতে পেরেছি। সকালবেলা নৌকো নিয়ে বেরিয়ে পড়েছেন কাঁকড়া ধরতে। এই যে ছোট্ট খাঁড়িগুলি দেখতে পাচ্ছেন, এই খাঁড়ির ভেতরে নৌকো নিয়ে প্রবেশ করতে হয়। অনেকটা বলতে পারেন জীবন হাতে নিয়ে। কিছু করার নেই, জীবিকা নির্ধারণের জন্য জীবন সংশয় জেনেও যেতে হয়। কোনো গ্রাম আছে শুধু মধু সংগ্রহের উপর নির্ভরশীল, কোনো গ্রাম আছে শুধু কাঁকড়া ধরার উপর নির্ভরশীল রয়েছে। তাদের জীবিকা এটাই করে ওদের খেতে হয়। সুন্দরবনে মানুষ একসময় ভেবেছিল এই জীবিকা ছাড়া আমরা অন্য কিছু করে খেতে পারবো না। এই যে টুরিস্ট এখন আসছে, এটা আফটার আইলার পর আমাদের এখানে আস্তে আস্তে বেড়েছে ট্যুরিজম। আচ্ছা, আমাদের পেছন দিকটা একটু দেখুন। এই যে রুটগুলো আছে, এটা হচ্ছে গেঁহুয়া গাছের রুট, এটাকে স্নেক রুট। আজ সারাদিন আমাদের লঞ্চেই কাটবে। একের পর এক দ্বীপ ছেড়ে ছেড়ে আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির পথে। নদীর ওপর দিয়ে ভাসমান জীবন কাটাতে বেশ ভালোই লাগছে। সুন্দরবন শুধু বাঘ, নদী, গাছপালা, বন এইসব নয়। সুন্দরবন হলো মানুষের জীবন সংগ্রামের এক জীবন্ত ইতিহাস। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রতিদিন বাঁচে। এখানকার মানুষদের প্রধান জীবিকা প্রকৃতি থেকেই আসে। অনেকে নদীতে মাছ ধরেন, কেউ আবার কাঁকড়াও ধরেন। ভোরের অন্ধকারে নৌকো নিয়ে নদীতে নামেন, তারপর সারাদিন সংগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। কিন্তু নদীর ঢেউ, হাঙর, কুমির, বাঘ সবই আছে, সব জেনে শুনেও যেতে হয়। কিছু মানুষ গভীর বনে চলে যান মধু সংগ্রহ করতে, তাদেরকে মৌলি বলা হয়। অনেক সময় বাঘের আক্রমণে কেউ কেউ আর বাড়ি ফিরে আসেন না। পরিবার অপেক্ষা করে থাকে চোখ ভেজা আশা নিয়ে। কপাল থাকলে এখানে দেখতে পারবো, যা দেখা দক্ষিণ আর কি। যত জল কম আছে ততটা গভীরে এই জায়গাগুলিতেই বাঘ থাকার সম্ভাবনা থাকে। তাই আমরা নীরব হয়ে জঙ্গলের দিকে সবাই মিলে একরাশ আশা নিয়ে তাকিয়ে রইলাম। তবে সম্ভাবনা অনেকটাই কম। গাইড দাদা বললেন যে জোয়ার শুরু হয়েছে, তাই ভাটার সময় হলে দেখা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জোয়ারের সময় না বললেই চলে। বাস বাস আচ্ছা, সবাই এখানে দাঁড়ান, একটু দাঁড়াবেন। বনবিবি, আমি যে একটু আগে বলেছিলাম আমরা যেমন বাঘ দেখতে চাই, আমাদের এখানকার লোকাল লোকজন যারা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে, ওনারা বাঘ না দেখার জন্য এই দেবীকে পুজো করেন। মনে মনে কামনা করেন যেন বাঘের সঙ্গে দেখা না হয়। তো আমাদের সঙ্গে ওদের আলাদা চিন্তা ভাবনা, কারণ ওরা যখনই ল্যান্ডে যাচ্ছে, ওরা পায়ে হেঁটে ভেতরে যাচ্ছে মধু সংগ্রহ করতে, আর আমরা একটা বোট অথবা লঞ্চে করে যাচ্ছি, একটা ডিস্টেন্স বজায় রেখেই যাচ্ছি। সে কারণেই আমরা চাইছি দেখতে, ওরা না দেখার জন্যই ওরা বনদেবীকে পুজো করে। মিডিলে তো মিডিলে যিনি আছেন ওনার নাম বনবিবি বা বনদেবী।
আর পাশে যিনি রয়েছেন গোদানি, ওনার নাম সাহা জঙ্গলি, বনবিবি সাহা জঙ্গলি। এরা দু ভাই বোন, বাবার নাম ইব্রাহিম মোল্লা, মায়ের নাম ফুল বিবি। আর যে একটা বাচ্চা ছেলে হাত জোড় করে রয়েছে, ওনার নাম দুঃখে। বনবিবির কাহিনীর মেন যে ক্যারেক্টার, যাকে নিয়ে পুরো গল্পটা হয়েছে, সেটা আপনার সঙ্গে আমি পরে ডিসকাস করব, যে কেন দুঃখে এখানে এলো, কিভাবে দুঃখের সঙ্গে বনবিবির পুজোটা হচ্ছে। আর এই যে বাঘকে আমরা বলছি দক্ষিণ রায়, বাঘের গায়ে দেখুন একটা পৈতে দেওয়া আছে। এনার বাবার নাম হচ্ছে দণ্ডবক্ষমুনি, মায়ের নাম নারায়ণী। উনি ছিলেন হিন্দু পরিবারের সন্তান, এনার নাম হচ্ছে দক্ষিণ রায়। পরবর্তীকালে উনি অভিশপ্ত হয়ে বাঘরূপ ধারণ করেছিলেন, তো এনাকে দক্ষিণ রায় বলা হয়। এখানে এই সমস্ত অঞ্চলে যত মানুষ, কেউ বাঘের নাম উচ্চারণ করেন না, কেউ বলে দক্ষিণ রায়, মামা বা মামু, এই সমস্ত নামগুলো বলে ভেতরে যান। তো ইনি হচ্ছেন বনদেবী বা বনবিবি, যেটা হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ আজও খুব শ্রদ্ধার সহিত ভক্তি করে। সুন্দরবনে এক সময় মানুষ যে ঘর তৈরি করতেন, যে কাঠামোটা তৈরি হতো, মেন কাঠামো এই গড়ান দিয়েই হতো। আমাদের লোকাল সাইডের লোকজন যান, প্রথম যে মধুটা পান সেটা খলসি ফুলের মধু বলা হয়। পরবর্তীকালে যে মধুটা হয় সেটা মিক্সড হয়ে যায়। হ্যাঁ, এটাই খলসি গাছ। হ্যাঁ, এটা প্রথম এটাই পাওয়া যায়। কি তৈরি হয়েছিল সুন্দরবনে, তার মেন অবলম্বন এটাই ছিল। এখান থেকে কাঠ বাইরে চলে যেত, বড় বড় পালতোলা নৌকোয় গাছ কেটে। এটা কিন্তু গাছটা খুবই হালকা হয়, মানে সে কারণে এটা গাছ কেটে ভেতরে যায়। নরম, এখন কেটে ফেলে দিলে এখন গাছ কাটা যায়, মানে না বলছে একটু এত হালকা। আর উল্টো দিকে ছিল পেয়ারা পাইন। পাইনটা আবার তিন ধরনের হয়, পেয়ারা। এখানেও শেষের দিকে চলে আসার পর একটি ওয়াচ টাওয়ার আছে, ওপর থেকে চারিদিকের দৃশ্য দেখার জন্য। আরেকটা গাইছে এখানে যে গোলপাতার থেকে ঘুরে গুড়ের হতে পারে। সজনেখালিতে ঘোরার পর আমরা এসেছিলাম সুদর্ণখালি। এখানেও ঘোরা হয়ে গেছে, সামনে একটা বনবিবির মন্দির আছে। আর একটু ঢুকে আসলে সব গাছের গায়ে সুন্দর করে নামগুলো লেখা আছে, যাতে করে বুঝতে সুবিধা হয়। সঙ্গে গাইড থাকলে উনি ভালোভাবে বুঝিয়ে দেন। ছোট্ট একটা ওয়াচ টাওয়ার, যার ওপর থেকে চারিদিকে সুন্দর ভিউটা পাওয়া যায়। তারপরে এই সোজা রাস্তা চলে গেছে, গিয়ে আমরা লঞ্চে উঠবো। এরপরে আমরা যাব দোবাকি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একটি কুমিরের সঙ্গে দেখা মিলল। জানি না আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিনা, দূরে ওই যে দেখা যাচ্ছে। চিন্তা করবে না, হবে না, এরকম হবে না কিন্তু সবাই দেখে। চারদিকটা লক্ষ্য রাখুন, আমাদের দুটো করে চোখে হবে না, আপনাদের সবার চোখ লাগবে। যদি কিছু দেখতে চান সবাই লক্ষ্য করুন। চশমাটা পরে আছি। লাঞ্চের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সাইডে যে বসার জায়গাগুলো ছিল সেখানেও তো দেওয়া হয়েছে। তাছাড়াও সামনে যেভাবে বসে আছে সেখানেই সার্ভ করে দেওয়া হচ্ছে। আর একটু পিন আপ সাইলেন্স থাকতে হবে, কারণ না হলে আমরা জঙ্গলের যে প্রাকৃতিক জিনিসগুলো দেখতে পাবো না। চিৎকার করলে আওয়াজ পেয়ে ওরা কিন্তু পালিয়ে যাবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। টিফিনে আজকে আমাদের সকালে আছে পেটাই পরোটা আর আলু ফুলকপির তরকারি। ভালো লাগছে না? একটু বকু করে দিয়েছি কেউ মনে হয়, একটু বকেছে। আচ্ছা, আমাদের নিরামিষ, ওই জন্য সবাই খাচ্ছে আলাদা জিনিস, ইনি খাচ্ছে আলাদা জিনিস, বুঝতে পারছো? স্পেশাল মেনু। সোমবারে নিরামিষ, তাই এই কত পাঁচ ছাপ দেখো, এই কত পাঁচ ছাপ। এই দেখো, এটা কত পাঁচ ছাপ দেখো। কত ভালো জায়গা। আচ্ছা, কেওড়া গাছ অনেকে বলেছিল, কেওড়া গাছটা দেখবে, এই যে কেওড়া গাছ আছে, এই যে এটাই কেওড়া গাছ। এই যে গ্রিন কালারটা একটু বেশি,
এরই ফলটা কুলের মতো গোল গোল হয়। জুন জুলাই আগস্ট মাসে কেওড়া ফলটা পাওয়া যায়। এই যে এইগুলো একজন ওখানে রয়েছে, একজন সামনে রয়েছে। এখানে আবার 4 জন ওরা কখনোই নিয়ে যাবে। 4 জন নিয়ে গেলে একজন বেশি হয়ে যাবে, আবার 2 জনও যেতে পারছেন আর ভাবছেন। তো এইভাবে ওনার স্বামীকে খুঁজতে খুঁজতে সুধন্যখালি থেকে ঘুরে আমরা লঞ্চে উঠে লঞ্চ ছেড়ে এখন এগিয়ে চলেছি। এর মাঝখানে আমাদের টিফিনের বিরতিও ছিল। এখন গাইড দাদা আমাদের গল্প শোনাচ্ছেন। শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি দোবাকির পথে, আমাদের আজকের শেষ গন্তব্য। আজ আমরা একটু পরে দেখবো, আর একটু সাইডে গেলে দেখতে পাবো। তো যাই হোক, ওই গাজী সাহেবের হেতাল গাছের এই জঙ্গলের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি দোবাকির দিকে। এই হেতালের জঙ্গলেই বাঘ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কিন্তু নদীতে জোয়ার থাকার কারণে নদীর চরে এখন জল ভর্তি হয়ে গেছে, তাই বাঘের দেখা এখনো পেলাম না। ওনারা যখন বাড়ি থেকে বেরোয় তখন আমরা বলি ওরা মহল করতে যাচ্ছে, এবং যখনই ওরা ল্যান্ডে নামবে, ল্যান্ডে নেমে ওদের প্রথম কাজ কি হয়, গোরানের বড় বড় লাঠিগুলো কাটে। যার বাগানের মধ্যে বন্ধ বস্তা দিয়ে সেটাও সংগ্রহ করা কাজটা মাছ দুটো জোয়ারের সময় সুন্দরবনের এই জঙ্গলগুলির অবস্থা ঠিক কেমন হয় দেখুন। জল গাছের প্রায় গলা পর্যন্ত বললেই বলতে পারেন। সেদিন পরশু দিনকার হবে বলে, ওরে বাবু আমার নাকের ড্রপটা দিয়ে দে রে, না হলে নাক ডাকবি। সে নাক আসলে নাক বন্ধ হয়ে আছে। হ্যাঁ, নাক ড্রপটা দে রে, ড্রপটা দিল সেদিন একটু অঞ্চল, কালকে তো সমান এক একদিন এক একটা টান। একজন একদম কনস্ট্যান্ট, আমরা 9টার সময় শুয়েছি, সে তার আগে থেকেই শুয়ে পড়েছে। আমরা না হাত মুখ ধুয়ে যেতে উনি শুয়ে না, আমরা কালকে ঘুমিয়ে পড়তাম তাড়াতাড়ি, কিন্তু ওখানে ঝুমুর গানটা হচ্ছে না তো, ওই জন্য আমাদের আমরা দোবাকি এখনো পৌঁছইনি। আর ঠান্ডা হাওয়া, তীব্র হাওয়া দিচ্ছে, সূচের মতো গায়ে এসে বিচ্ছে। তাই সামনে ডেকের উপরে যারা ছিল বেশিরভাগ সব নিচে নেমে গেছে। আমি নিচ থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে গায়ে দিয়ে ঠান্ডার সঙ্গে লড়াই করছি। এখানে দেখুন ফাঁকা হয়ে গেছে পুরো, যে জায়গাটা একটু আগে পুরো ভিড়ে ঠিক ঠিক করছিল, সবাই বসে দাঁড়িয়েছিল, এখন আর কেউ নেই যেমন। এবার আমরা দোবাকি যাচ্ছি। এখন দোবাকিতে যেটা দেখার আছে ক্যানোপি ওয়াক, জঙ্গলের মধ্যে ওভারব্রিজ। এতক্ষণ তো আমরা জঙ্গল ঘুরলাম, কিন্তু অনেকের উৎসাহ যে জঙ্গলের মধ্যে কি আছে, সেই জন্যই আমাদের ডিপার্টমেন্ট চেষ্টা করছে জঙ্গলের মধ্যে কীরকম দৃশ্য রয়েছে যাতে ভিজিটর দেখতে পান, সেই উদ্দেশ্য নিয়েই ক্যানোপি ওয়াকটা বানানো। ওটা 1/2 কিলোমিটার রয়েছে, সেই সঙ্গে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা রেইন ওয়াটার হারভেস্টিং এরিয়া আছে, যেখানে অনেক সময় ওয়েট করলে পরে জীবজন্তু জল খেতেও আসতে পারে। তো সেই জায়গাটা এখন আমরা যাচ্ছি। এটা তো আপনারা প্রথমেই মনে রাখবেন যে জঙ্গল মানে নেটওয়ার্কটা পাবো এরকম চিন্তাভাবনা করলে হবে না, সব জায়গায় থাকে না। তো আমাদের সজনেখালি সাইডে প্রথম নেটওয়ার্কটা থাকে মোবাইলের, তারপর সুধন্যখালি কিছুটা থেকে, সুধন্যখালি থেকে যখন আমরা দোবাকি যাচ্ছি এটা পুরো জোনটাই কিন্তু নেটওয়ার্ক থাকবে। তারপরে আবার দোবাকি টাওয়ারে গিয়ে আমরা নেটওয়ার্ক পাবো, দোবাকি ছেড়ে গিয়ে ওই সাইডগুলো পাওয়া যাবে। গল্প করতে করতেই সকালে প্রথমে আমাদের টিফিন ছিল পরোটা, ফুলকপি তরকারি, এখন এসেছে চিকেন পকোড়া। নিচে আছে, নিচে। এই পকোড়া খেতে খেতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আবার নেমে যাব আমাদের আজকে শেষ গন্তব্য, বলতে পারে সুন্দরবন ঘোরার শেষ স্পট দোবাকি। এসেই গেছে, আর বেশি বাকি নেই, তাই খাওয়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে। সবথেকে আমার ভালো লেগেছে বাকি যারা কালকে আছে ছিলাম, তো দোবাকিটা দেখে এবার আপনারা ফিরবেন। তবে এইটুকু বলছি যে আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। একটু ফ্লাইওভার, এটা গোটাটাই ফ্লাইওভার, ওপারে আবার লাগাবে। তাহলে ঘন্টা দেড়ে গেছে। ওই ঘাটে, ওই ঘাটে চলে আসবে, এই ঘাটে আর নয়, ওই ঘাটে।
মুহূর্তে আপনারা যে দেখছেন এটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। এখান থেকে পরপর লাইন বাই লাইন কি সুন্দর চলে গেছে দেখুন ওইদিকে। বাঘ হয়তো আজকে আমরা দেখতে পেলাম না, কিন্তু পায়ের ছাপটা যে দেখতে পেয়েছি সেটা নিয়েও সন্তুষ্ট। এমনিতে ন্যাচারালি এখানকার মানুষজন চান না যে বাঘের সঙ্গে দেখা হোক, তাই আমিও খুব একটা চাইছি না। নেচারটা এত সুন্দর, সেটাকে দেখার জন্যই সুন্দরবন আসা। এই মুহূর্তে আমাদের টিমের সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছি গ্রুপ ছবি তোলার জন্য। এই যে আমাদের টিম ঘোরা হলো সুন্দরবন, আপনাদের ঘুরে কেমন লাগলো একটু বলুন। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো, দারুণ। আনন্দ কেমন হয়েছে? বসে বসে দেখতে পাই আর না পাই, এই যে 3 দিন ধরে আমরা ঘুরলাম, এই ঘোরার স্মৃতি কিন্তু আমাদের সারা জীবন থেকে যাবে। আর ধরে রাখার জন্য না আমরা আছি। দোবাকিতে 1/2 কিলোমিটার এই সুন্দর করে নেট দিয়ে পুরো ওভারব্রিজ করা আছে। জঙ্গলের মাঝখান দিয়ে যখন হাঁটবেন সত্যিকারে এক অনবদ্য অনুভূতি হবে। আর সূর্যের এই তাপটা শীতকালে ভীষণ মিষ্টি লাগছে। সবাই মিলে গল্প করতে করতে পরিবেশও দেখছি, প্রকৃতি খুব ভালোভাবে অনুভব করছি। পশু নাই বা দেখতে পেলাম, তাতে কি, ওরা ওদের জায়গা থাক, আমরা আমাদের মতো ঘুরে চলে যাই। পরিবেশও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। এই মুহূর্তে আপনারা দেখলেন যে 2টো হরিণকে আমরা দেখতে পেয়েছি। এই যখন ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছিলাম, মা ছিল আর সঙ্গে বাচ্চা ছিল, দুজনে কি সুন্দর গাছের পাতা খাচ্ছে, মা বাচ্চাটার গা চেটে দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখলে মন ভরে যায়, তাই আর ডিস্টার্ব ওদেরকে না করে আমরা আস্তে আস্তে এখান থেকে হেঁটে চলেছি। দোবাকিতে একটা ছোটখাটো ওয়াচ টাওয়ারও করা আছে সুন্দর, যেখান থেকে দাঁড়িয়ে আপনি 360 ডিগ্রি ভিউটা খুব ক্লিয়ার এবং সুন্দরভাবে দেখতে পাবেন। সেই ওয়াচ টাওয়ারের এখন উপরে আমরা সবাই মিলে উঠেছি। এখন অ্যানালাইসিস চলছে, কে কি দেখেছে, কিভাবে দেখেছে সেগুলো নিয়ে। সুন্দরবন ঘোরার ক্ষেত্রে সবসময় একই নিয়ম কার্যকরী থাকে, কারণ সবাই মিলে এক জায়গায় এলে তারপর লঞ্চওয়ালাকে ফোন করলে ড্রাইভার সাহেব উনি লঞ্চটা নিয়ে ঘাটে ফেরাবেন। 10 মিনিটের মধ্যে আমরা উঠে গিয়ে আবার লঞ্চটা ছেড়ে দেবো। তার সামনে গেটে যে সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু আমাদের লঞ্চের নয়, অন্য লঞ্চের। আমাদের সবাই এখানে এক জায়গায় পরপর হচ্ছে, ওনারা উঠে গেলে ক্লিয়ার হলে তারপরে আমরা আবার লঞ্চে গিয়ে উঠবো। এখন বাজে দুপুর 12টা, এইমাত্র আমরা দোবাকির ঘাট থেকে লঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের আজকে আর ঘোরার কোনো জায়গা নেই, পুরো টানা যাব নামখানা। আমরা যেখান থেকে লঞ্চ ছেড়ে এসেছিলাম সেখানেই ঘোরাই পর্যন্ত শেষ, মানে স্পটে নামা। কিন্তু এই লঞ্চে যেতে যেতে চারিদিকে দৃশ্য দেখবো, দুপুরে খাওয়া দাওয়া আছে, বাড়ি পৌঁছতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। যারা চিকেন খায় না তাদের জন্য আলু চিপস। পুরো লঞ্চের সামনে একদম ফাঁকা হয়ে গেছে, আমি একা বসে আছি যাত্রী, আর পেছনে আছে দাদা ভাইরা যারা লঞ্চের স্টাফ আর কি। এমন সময় চা দেওয়া হয়েছে, 1 কাপ চা, আর চারিদিকে শুধু সমুদ্র সৈকত, আর কিছুই দেখার নেই। নেচারকে ফিল করার জন্য চা নিয়ে বসে বসে ভাবতে হবে আর চারিদিকে দেখতে হবে শুধু। জীবন সাগর পানি দেব আমায় নিয়ে আমরা এই 3 দিন যাবত যে সুন্দরবন ভ্রমণ করলাম, সেই লঞ্চের কেবিন হচ্ছে এখানে, আর ড্রাইভার দাদা লঞ্চ চালাচ্ছেন দেখতে পাচ্ছেন, আর পাশে স্টাফ বসে আছে। ভেতরে 3 জন পরপর ভালোভাবে বসাই যায়, আরও 2-1 হবে। আর সামনে থেকে নদীগুলো খুব সুন্দর দেখা যায়। আর যেটা বলার সব থেকে, যে লঞ্চের স্টাফ ভীষণ ভালো। এই 3 দিন খুব সুন্দর করে আমাদের ঘুরিয়ে দিয়েছেন, এবং লঞ্চের স্পেস যথেষ্ট বড়, কেবিনগুলোও সব ঠিকঠাকই আছে।
ওয়াশরুম সেটাও একদম ওকে, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। দাদা ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যারা সুন্দরবন ট্যুর করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন, সব রকম ভাবে উনি অ্যারেঞ্জ করিয়ে দেবেন, আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। এবং ডেকোরেটরের মালপাট থেকে শুরু করে সব কিছুই, এবং যদি প্ল্যান সম্পর্কে কোনো আইডিয়া লাগে সেটাও উনি বলে দেবেন। আপনারা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। 7602678210 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে মোটামুটি সুন্দরবন ট্যুর আমাদের এমনি নামখানা, হলদিয়া, গেঁওখালি, গাদিয়াড়া এইসব জায়গা থেকে আমাদের সুন্দরবন ট্যুর ছাড়া হয়। প্যাকেজ সিস্টেমেও যাওয়া হয়, লঞ্চও ভাড়ায় দেওয়া হয়। মানে হোটেল টোটেলও আপনারা করিয়ে একদম দেন সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা। আমার নাম বিল্টু জানা। আচ্ছা, এই প্ল্যান কদিনের হয় মোটামুটি? এটা যেরকম আপনি নেবেন, একদম খুব কমে হলে 3 দিন, আর না হলে 4 দিন, 5 দিন, 6 দিনও হয়। একদম পুরো বাংলাদেশ বর্ডার পর্যন্ত বুড়ির ডাবরি, ঝিঙাখালি এইসব স্পট ঘোরার জন্য। মানে 5 রাত্রি 6 দিন? হ্যাঁ 5 রাত্রি 6 দিন। আমাদের কোম্পানির নাম হচ্ছে মা কালী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যার প্রোপাইটার হচ্ছে দীপক কুমার জানা, উনি মালিক। আমাদের এইরকম বড় বড় লঞ্চ 3খানা আছে, সেম ক্যাপাসিটি, সেম কালার, সেম সব কিছু, ঠিক আছে, শুধু নামটা চেঞ্জ। আর এছাড়াও ছোটো লঞ্চ আছে, যে কোনোভাবেই মোটামুটি অল্প জন হলেও হবে, আর না হলে বেশি লোক হলেও মোটামুটি আমরা ট্যুর করাই, অসুবিধা নেই। আচ্ছা, 5 রাত্রি 6 দিনে যে স্পটগুলো আপনি ঘুরিয়ে দেখাবেন সেই স্পটগুলোর নাম একটু বলুন। আসলে কি কেন জিজ্ঞাসা করছি আমি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সুন্দরবন ভ্রমণ হয় 1 রাত্রি 2 দিনে, কখনো আবার হয় 2 রাত্রি 3 দিনে। হ্যাঁ ঠিক, ওইটা হয় সোনাখালি থেকে। অ্যাকচুয়ালি সোনাখালি বা ক্যানিং, মানুষ সুন্দরবন ট্যুর মানে জানে এই দুটো নাম, যে সোনাখালি বা ক্যানিং দিয়ে সুন্দরবন ট্যুর হয়। আর আমাদের এই দিক থেকে অনেকটা রাস্তা, ক্যানিং বা সোনাখালি মানে সুন্দরবন, একই পয়েন্টে তারা ঘুরিয়ে দেয়, 1 দিন 2 দিনে তাদের পক্ষে সম্ভব। আমাদের অনেকটা রুট কভার করতে হয়, বড় বড় নদী কভার করতে হয়, ঠাকুরানী, মাতলা, বিদ্যাধরী এইসব নদী কভার করে আসতে হয়, তো আমাদের অনেকটা সময় সাপেক্ষ লাগে। তবে ক্যানিং থেকে যারা সুন্দরবন করে তারা এক্সট্রা স্পটগুলো যেরকম গঙ্গাসাগর, ভগবতপুর কুমির প্রকল্প এগুলো পায় না, যেগুলো আমরা করাই। বকখালি, গঙ্গাসাগর, ভগবতপুর কুমির প্রকল্প, মৌসুমী দ্বীপ এসব আমাদের এই প্যাকেজের মধ্যেই থাকে, ঠিক আছে। আমাদের যদি 5 দিন, এবারে টোটাল অ্যাকচুয়ালি সুন্দরবন সমস্ত স্পট করে ঘুরে বেড়ানোর জন্য অনেকটা সময় সাপেক্ষ, 10-12 দিন লেগে যাবে। তো এই 3-4 দিন বা 5 দিনের যদি ট্যুর হয়, সেক্ষেত্রে আপনাদেরকে চুজ করতে হবে আপনারা কোন কোন স্পট নেবেন। হ্যাঁ, তবুও মেন স্পট দেখে আমরা যেটা শুরু করি, যেটা 3 রাত্রি 4 দিনে যেই স্পটগুলো আমরা দেখাই, সেটা হচ্ছে গঙ্গাসাগর, ভগবতপুর কুমির প্রকল্প, কৈখালি আশ্রম, ঝড়খালি যেটা বাঘ রাখা আছে, ঝড়খালি টাইগার রিজার্ভ, এছাড়া সজনেখালি, পাখিরালয়, সুদর্ণখালি, দোবাঁকি এগুলো আমরা করে থাকি। এবারে এক্সট্রা যদি সময় থাকে আমরা বকখালিও ঘুরিয়ে দেখাই। আপনারা সবকিছু বিস্তারিত শুনলেন, এবারে চিন্তা ভাবনা করে দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ঘুরতে কোনো রকম অসুবিধা হবে না। আর আমি চাই সুন্দরবনে প্রচুর আসুক, সবাই মিলে আনন্দ করুক, কারণ সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে যেমন স্বীকৃতি লাভ করেছে, তেমনি বাঙালিদের এখন ঘোরাও বেড়েছে, বিদেশিরাও ঘুরতে আসেন সুন্দরবন, আরও সবাই আসুন বেশি পরিমাণে। 2 রাত্রি 3 দিনে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু আমার ভীষণ ইচ্ছে যে 5 রাত্রি 6 দিনেও ঘুরে দেখুন, ভালো লাগবে আশা করি। আপনারা অনেকেই আছেন যারা নতুন করে ট্যুর অ্যারেঞ্জ করতে চান বা ট্যুর করাতে চান, আর কি অর্গানাইজার নন, মনে হচ্ছে যে আমরা কিভাবে ট্যুর করব, সাজাবো কিভাবে, প্ল্যান নিজেরা বুঝতে পারছি না, তখন ওই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ফোন নাম্বার আমি তো দিয়ে রাখছি। এখন চলুন আপনাদেরকে আমি পুরো লঞ্চটা ঘুরিয়ে দেখাই, যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হবে যে কোথায় সিটিং ক্যাপাসিটি কেমন, কিংবা কিচেন কোথায়, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই। এটা এখন তো আপনারা কেবিনটা দেখলেন শুধু ওপরে, মানে ড্রাইভার দাদার কেবিন। এবারে যাত্রীদের যে কেবিন আছে নিচে, ওপরে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন লঞ্চের একদম প্রথমের জায়গাটা হলো এই জায়গা। এখান থেকে আপনি উঠলেন, ধরুন বাম দিক কিংবা ডান দিক, যে কোনো দিক থেকে উঠলেন, ওঠার পরে নামবেন, একদম সিঁড়ি করা আছে নিচে সুন্দরভাবে। আসুন ভেতরে যাই। সিঁড়ি দিয়ে নামার পর একদম দুদিকেই রয়েছে ওয়াশরুম, এদিকে আছে একটা ওয়েস্টার্ন আর এদিকে আরেকটা ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট। এই মুহূর্তে ভেতরগুলো এনগেজ আছে, তাই আপনাদেরকে দেখাতে পারছি না আমি, কিন্তু ফিরে আসার সময় দেখাচ্ছি। আপাতত ইন্ডিয়ান টয়লেটটা দেখিয়ে দিই। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, পেছনে একটা ছোট্ট উইন্ডো আছে, আর ফ্লাশ ট্যাঙ্কিও রয়েছে। এখানে হ্যান্ড শাওয়ার আর এখানে ট্যাপ। ওয়াশরুমের ঠিক পরেই শুরু হচ্ছে যাত্রীদের যে কেবিনগুলো আছে সেগুলো। এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন আর ডান দিকে, এই দুদিক মিলিয়ে ওপর নিচ করে একদম পেছন পর্যন্ত টোটাল 55 জন ভালোভাবে ঘুমিয়ে যেতে পারবেন। সঙ্গে লাগেজ রাখারও যথেষ্ট জায়গা আছে। ওপরের সিটগুলো ঠিক এইভাবে আছে, দেখতে পাচ্ছেন, বালিশ দেওয়া থাকে। শীতকালে যদি আসেন সেক্ষেত্রে ব্ল্যাঙ্কেট, আর দুদিকে মানে ওই পাশে উইন্ডো সাইডে
প্লাস এই পাশে এরকম পর্দা করা আছে, যাতে করে আপনি ঘুমানোর সময় পর্দাটা টেনে দিলেন, তারপরে যখন প্রয়োজন নেই তখন খুলে রাখলেন। ঠিক নিচের কেবিনও এইরকম, ভেতরে কেউ আছে? নিচের কেবিনের তুলনায় ওপরের কেবিনের হাইটটা একটু কম, কিন্তু নিচের কেবিনে উইন্ডোটা আপনি পাবেন না। প্লেস সব কিছুই ঠিকঠাক, মানে ওপরে আর নিচে সমানই। আর ওয়ালে চার্জিংয়ের জায়গা, প্রতিটা বেডে হচ্ছে আপনার চার্জিংয়ের যে পয়েন্ট করা আছে, লাইটের ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে ফ্যানও লাগানো আছে একটা করে। আসুন আপনাদেরকে পেছনের দিকে নিয়ে যাই হাঁটতে হাঁটতে। লঞ্চের ঠিক পেছন দিকটাতে ইঞ্জিন আছে, তাই ওখানে কথা বললে হয়তো আপনারা ঠিকঠাক শুনতে পারবেন না, তাই সামনেই আমি বলে দিয়ে তারপর নিয়ে যাব। আর দুদিকে ওপরে ওঠার জন্য সিঁড়িগুলো ঠিক এইরকম, এই নিচ থেকে পা দিয়ে দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। ওপরে সিলিং সব এরকম লাইটের ব্যবস্থা আছে। লঞ্চের পেছনের দিকটাতেই আছে এরকম একটি চেঞ্জিং রুম। ওপরে খেলছে দিদি, কই আমি চালবো কই দিদি, কই আমার চালবো। চলুন আপনাদেরকে এবারে ওপরের ডেকটা ঘুরিয়ে দেখাই। কিছু হবে না, হ্যাঁ বসে থাকবেন। তারপরে মোটামুটি ডাক্তারবাবু ডেকেছেন, বললো আমি একটা ছোটো মাইনর। লঞ্চে ডেকে ওঠার জন্য সিঁড়ি আপনাদেরকে এক্ষুনি দেখালাম, আর সিঁড়ি দিয়ে ওঠার পরে দু সাইডে এরকম সরু মতো রেলিং করা আছে, যেখান থেকে আপনাকে হেঁটে হেঁটে ওই দিকে নিয়ে যাবো আমি। ড্রাইভারের কেবিন ঠিক সামনে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে বড় সড়ো কেবিন, আর ওপরে ওনারা থাকেন স্টাফেরা সবাই। এটা হচ্ছে ওই ওঠানামার জন্য সিঁড়ি যেটা হয় না, সেই সিঁড়িটা। যাত্রীদের বসার জন্য সামনে এখানে একটা তক্তপোষ ফেলা আছে, তার উপরে সামান্য গদি দেওয়া আছে, যেখানে মোটামুটি 5 থেকে 6 জন বসে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে যাত্রা করবেন। দু সাইড বরাবর এইরকম চেয়ার দেওয়া আছে এবং সরু টেবিল করা আছে। লঞ্চে 4 টেবিলের খাওয়ারও ব্যবস্থা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমার ভালো লেগেছে এই সাইড দিয়ে টেবিল করে রাখার জন্য। কারণ আপনি যখন খাবেন পুরোপুরি বসে বসে সমুদ্রের দিকে, নদীর দিকে, বাইরের দৃশ্য দেখতে দেখতে খেতে পারবেন, আরও বেশি ভালো লাগবে। এরপরে সোজা হয়ে চলে যাবে একদম পেছনের দিকে এই সরু রাস্তাটা। যাওয়ার সময় আপনার এই স্টাফ রুমের পরেই আছে সোজা একদম পেছনে কিচেন, আর মাঝখানে আছে খাবারের জায়গা। এই সাইড থেকে হয়ে ওই পাশ থেকে আসছে ক্যামেরাম্যান আসছে। দুপুরের লাঞ্চও আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ট্যাংরা মাছের পুরো তেল ঝাল, ওপরে লাল টকটক করছে সুন্দর ঝোল, যেটা খেলে পেটও ভালো থাকবে, মনও ভালো থাকবে। রান্নাবান্নার পরে সরঞ্জাম রাখার জন্য আর কি তরি তরকারি এইখানে রাখবেন, জায়গা করা আছে। আর ওপরে ওপরে এলসিডি টিভি আছে, পাশে হচ্ছে জ্যাক করা আছে। জায়গাটা ভালো, এখানে লেট করা না রাখলে ভালো জায়গা। দুপুরে হচ্ছে ডাল, আলু উচ্ছা ভাজা, ট্যাংরা মাছের ঝাল। সামনে দিয়ে সোজা উঠে আসার পর ওই যে গেট করা আছে ফুল দিয়ে সাজানো, ঠিক সেই সোজা চলে গেছে পেছনে যাওয়ার রাস্তা। এখানে এই যে গেট করা আছে, পেছনের দিকটাতে সুন্দর করে এরকম লাইট দেওয়া আছে, ফুল টুল দিয়ে ডেকোরেশন করা। এখানে একটা ছোটোখাটো সেলফি জোনও করা আছে। কর্নারে ওখানে বেসিন রয়েছে, জলের কোনো রকম সমস্যা নেই। এনাদের নিজস্ব ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 2500 লিটার, সেখানে 2-3 দিনে তো জল কোনো সমস্যাই হবে না। তাছাড়াও যদি ফুরিয়ে যায় সেটা ওনারা ব্যবস্থা করবেন, ওটা আমাদের ভাবার বিষয় নয়। তারপরেও এখানে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, সামনে ডাস্টবিন রয়েছে, নিচে সব জায়গায় ডাস্টবিনেরও ব্যবস্থা আছে। কারণ কি, নদীতে যখন আপনারা জার্নি করবেন তখন যেখানে সেখানে কিন্তু প্লাস্টিক বলুন, কফি কাপ, কোনো কিছুই ফেলা যাবে না, সব কিছু এর মধ্যে ফেলবেন। সুযোগ বুঝে যেখানে ফেলতে হয় সেটা স্টাফের তরফ থেকে ফেলে দেওয়া হবে। দুদিকে একই রকম প্যাসেজ, চেয়ার দিয়ে সব পরপর লাইন বাই লাইন করে দেওয়া আছে। আর এই সুন্দরবন ভ্রমণে আসলে আপনারা অর্গানাইজার বলুক আর না বলুক, সঙ্গে করে একটা জলের বোতল আনবেন, যেটা রিইউজ করা যাবে।
বেশিরভাগ ক্ষেত্রে ওই যে ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো অ্যালাউ নেই, তাই আগে থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিয়ে আসলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। ভাগ্য আর আমার যে কপাল। আচ্ছা একটা ডাল দেবে না তো, একটা ডাল দেবে না, ডাল দেবে না। হ্যাঁ দোয়া না হলে খাওয়ার জন্য তাড়াহুড়ো করেন না, সত্যিকার আফসোস হচ্ছে, আরেকটু দেরি করলে বাঘ বেরো গেছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বাঘ বেরিয়েছে তো, ওখানে কখন আমাদের চলে আসার পরে দোবাকি থেকে আমরা যখন ছেড়ে এলাম, এদেরই আরেকটা লঞ্চ ঢুকছিল দেখেছেন ওই সময়, ওরা গিয়ে দেখতে পেয়েছে। দুপুরে সুন্দরবন ভ্রমণের আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি। আজকে আমাদের রান্না হয়েছে দুপুরে উচ্ছে আলু ভাজা, মসুর ডাল, সবজি, ট্যাংরা মাছ, চাটনি, পাঁপড় আর জোয়ান। একদম ঘোরা শেষে এসে মনে হচ্ছে সত্যি এই যে প্রকৃতির সামনে বসে খাওয়াটা বাড়ি গিয়ে আমরা খুব মিস করব, এবং এক কথায় যেতে ইচ্ছাই করছে না। আর এই সবার সঙ্গে ঘুরে ঘুরে এত মন খারাপ লাগছে, সত্যি কষ্ট হচ্ছে খুব। হ্যাঁ আরেকদিন থাকলে ভালো হয়। এইভাবে প্রেসার আমি যখন না বলবো তখন ঘোরাও। আচ্ছা তুমি ঘোরা দে, ঘোরাও। সাহস নিয়ে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ভয় পেলে হবে না। হ্যাঁ থাক, আর ঘোরাতে হবে না। এই মুহূর্তে আমার খুব সৌভাগ্য যে আমি লঞ্চটাকে কন্ট্রোল করছি। জীবনে একবার যে এরকম ভাগ্য আসবে সত্যিকারে ভাবতে পারিনি। 1 মিনিটের জন্য ড্রাইভার আমি, ঠিক আছে? হ্যাঁ ওইদিকে না এবার, এবারে দিয়ে বাম দিকে। হ্যাঁ ঘোরাও। আরো ঘোরাবো? ওইদিকে ঘোরাও, ওইদিকে ঘোরাতে বাম দিকে ঘোরানো হচ্ছে মানে ব্যাপারটা কি বুঝতে পারছি বাম না। দিকে যাচ্ছে। ও আরো না না বাবা, আমি ছেড়ে দিয়ে এবারে। না ঠিক আছে, ঘোরাও না। যতক্ষণ না বলবেন না আমি ততক্ষণ চালিয়ে যাবো, তাই তো? হ্যাঁ চালা। ঠিক আছে, আপনি করে ফেলুন। খুব সুন্দর লেগেছে, ভিডিও হচ্ছে, এটাও খুব সুন্দর লেগেছে। প্রেসার হচ্ছে ঠিক কেন আছে এত? ঠিক আছে, হ্যাঁ প্রেসারই হবে। এই অনেক কম প্রেসার, আরো প্রেসার। আরো প্রেসার হয়? 977 এবার ডান দিকে ঘোরাও। এবার ডান দিকে প্রেসার হচ্ছে মানে কি ব্যাপার? Thank you. এই তো, আরে ভিডিও হবে, নাচো, লজ্জা পেয়ে গেছে। এই ছবি বানাচ্ছে, বাবা দেখবে, বাবা দেখবে। এই! বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, আমাদের মন এমনিতেই ভারাক্রান্ত। 3 দিনটা ঘুরেছি সবার সঙ্গে, সব থেকে মনে হয় টোটাল লঞ্চের মধ্যে মন খারাপ আমাদেরই হয়, কারণ আমরা জানি ঘুরতে যাওয়া আনন্দ যেমন সবার সঙ্গে তুলে ধরি, আনন্দ নিজেরা পাই, কিন্তু কষ্টটাও ঠিক তেমনি উচ্চ পর্যায়ে পাই। তো আমাদের সঙ্গে ওনারা নামছেন না। তার আগে যুধিষ্ঠির ঘাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে পাথর প্রতিমার গাড়ি ধরে পৌঁছে যাবেন যে যার গন্তব্যে। তাই আগে ভাগেই নেমে যাচ্ছেন, আমাদেরকে বিদায় জানিয়ে খুব খারাপ লাগছে। অন্তত আর 1.5 ঘন্টা একসঙ্গে যেতে পারলে বোধহয় ভালো লাগতো, কিন্তু বাড়ি অনেকের আছে অনেক দূরে, ডিস্টেন্সে তো যাবেন, সেই জন্য আমি আর বেশি কথা বলতে পারছি না, কারণ আজকে আমি ভাষাহীন, মানে বাক্য হারিয়ে গেছে আমার। মনের কষ্ট অনেক সময় চেপে রাখা যায় না, তাই বেশি কথা বললে সবাইকে কষ্ট দেওয়া হয়ে যাবে, তাই আমি আর বেশি কিছু বললাম না। দেখাই শেষ দেখা নয় তো
আবার হবে তো দেখা। নেক্সট প্রোগ্রামেই দেখা হবে, কোনো চিন্তা নেই। সবাই ভালো থাকবেন। টাটা সবাইকে। এগুলো শামুক। সব আটকে গেছে। যা আবার কবে দেখা হয়, আবার কবে দেখা হয় কি জানি। সুন্দরবন পর্ব এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।